আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের খবর। আজকের এই বৈঠকের মাধ্যমে মালয়েশিয়া ও বাংলাদেশের সম্পর্কে নতুন দুয়ার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধারা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করেন তিনি। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শেষে যৌথ বিবৃতিকালে এসব কথা বলেন বাংলাদেশের সরকার প্রধান। এ সময় জাতিসংঘ শান্তি পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন করায় মালয়েশিয়াকে ধন্যবাদ জানান তারেক রহমান। পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে স্থানীয় সময় সকাল 9:15টায় পেরদানা পুত্র ভবন প্রাঙ্গণে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী দাতুক সেরি ডক্টর ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। লাল গালিচায় তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানকে গার্ড অফ অনার প্রদান করে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল। এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। গার্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। We look forward to working closely together for shared prosperity, regional peace and more inclusive international order. I personally invite the whole Bangladesh invites His Excellency Prime Minister Anwar Ibrahim and Madam to visit Bangladesh at a convenient time. The people of Bangladesh will be honored to welcome you, Excellency. Once again, I thank His Excellency, the government and the people of Malaysia for friendship and hospitality. We return, me and my wife and my delegation, we return home with sweet memories. দর্শক, এই মুহূর্তে মালয়েশিয়ায় আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুবেল, দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে, চুক্তি স্বাক্ষর ও সমঝোতা স্মারক সই নিয়ে বিস্তারিত জানাবেন। আজকে দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যস্ত সময় কাটাচ্ছেন। সকাল থেকেই তার একটার পর একটা বৈঠক চলছে। আপনারা নিশ্চয়ই জানেন যে পুত্রজায়াতে যে দুই দেশের প্রধানমন্ত্রীর একটা বাইলেটারাল বৈঠক হয়েছে এবং সেইখানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং আসিয়ান দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য তারা বেশ করেছেন এবং বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে দুই দেশের মধ্যে অমীমাংসিত কিছু বিষয়, যে বিষয়গুলো সেই বিষয়গুলো যাতে সমাধান হয় সেই বিষয়গুলো তাদের আগ্রহ প্রকাশ করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যে শ্রমবাজার সবচেয়ে বিশাল এই যে শ্রমবাজার, এই 10 লাখেরও বেশি শ্রমিক এখানে কাজ করে। এখানে বৈধ অবৈধ অনেক শ্রমিকের সমস্যা রয়েছে। সেই সমস্যার সমাধানেও প্রধানমন্ত্রী গতকালই তার বাংলাদেশি প্রবাসীদের সাথে যেই সুধী সমাবেশ করেছে, মত বিনিময় করেছে, সেখানে বিষয়গুলো উঠে এসেছিল এবং এই উঠে আসার পর আজকের এই বৈঠকে সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছিল। তবে আপনারা নিশ্চয়ই জানেন যে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে, একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এইখানে 2টি চুক্তি এবং 3টি এমওইউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত যে এটি আসলে দুপুর নাগাদ মালয়েশিয়ার সময় 1:30 অর্থাৎ বাংলাদেশ সময় 11:30 নাগাদ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়তো জানানো হবে যে কি কি বিষয়ে চুক্তি হলো, কি কি বিষয়ে এমওইউ স্বাক্ষর হলো, সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো আরও কিছুক্ষণ পর। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী গতকাল থেকেই যে উষ্ণ অভিনন্দন সংবর্ধনা জানিয়েছেন। গতকালই আমরা দেখেছি যে লাল গালিচায় সংবর্ধনা দিয়েছেন, আজকেও আমরা দেখেছি যে তাকে গার্ড অফ অনার দিয়েছেন, সংবর্ধনা দিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর রহমানকে তারা বেশ আতিথেয়তা করেছে, সেটি কিন্তু আমরা দেখেছি এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবে এমনটি কিন্তু বলেছে যে তাদের অর্থাৎ নতুন দুয়ার সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে মনে করছেন বাংলাদেশ এই দেশে থাকা প্রবাসীরা। তবে প্রধানমন্ত্রীর সাথে বাইলেটারাল মিটিং আমরা জানি যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা এবং লেবার মিনিস্টার যিনি আরিফুল হক সহ আসলে অনেকেই উপস্থিত ছিলেন এবং তারা আসলে বের হয়ে আসলে আমরা আসলে ডিটেইল হয়তো জানতে পারবো যে কী কী বিষয়ে চুক্তি হয়েছে বা কী কী বিষয়ে সমঝোতা স্বাক্ষর হয়েছে। তবে আশায় বুক বেঁধেছেন মালয়েশিয়ায় থাকা প্রবাসীরা। তারা বলছেন যে গতকালই বলছেন যে তাদের প্রধানমন্ত্রী এই দেশে এসেছেন, তারা যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে তারা বের হয়ে আসতে পারবেন বা তাদের সেই সমস্যাগুলোর আসল সমাধান হবে এমনটা কিন্তু প্রত্যাশা করছে। বাংলাদেশে এই দেশে থাকা কয়েক হাজার প্রবাসী যারা জেলে রয়েছেন তাদের মুক্তির বিষয়টিও কিন্তু আজকের
ওঠার কথা রয়েছে। কারণ হচ্ছে গিয়ে যারা এই দেশে আসলে জেলে আছেন তারা আসলে সেটা হচ্ছে দালালের মাধ্যমে এসে তারা মূলত অবৈধভাবে আসার কারণেই কিন্তু সেখানে আটক হয়ে জেলে আছেন। তারা জেলে আছেন, তাদের সেই মানে অপরাধটি নেই, কিন্তু অপরাধ না থাকার কারণেও দালালের খপ্পরে পড়ে তাদের জেলে থাকতে হয়েছে। এবং যে এইসব পরিবারগুলো যারা জায়গা জমি বিক্রি করে এসেছেন তাদের পরিবারগুলো বেশ উদ্বিগ্ন। তাদের কথা মাথায় রেখে মূলত এই বিষয়গুলো আজকের বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং এরপর একটি সুরাহা হওয়ার সম্ভাবনা দেখছেন মালয়েশিয়া থাকা প্রবাসীরা এবং তাদের স্বজনরা। এবং আজকে সারাদিনের অনেক ব্যস্ত রয়েছে পুত্রাজয়াতে, দুপুর পর্যন্ত একটার পর একটা মিটিং রয়েছে এবং তারপর মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে দুপুরে মধ্যাহ্নভোজে তারা সেখানে অংশ নেবেন এবং তারপর সেখান থেকে আবার হোটাল শৃঙ্খলায় এসে সেইখানে আসলে দুইটি ব্যবসায়িক বৈঠক হওয়ার কথা রয়েছে। সেইখানে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে দুটি বৈঠক হবে এবং সেইখানে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার শুধু সম্পর্ক উন্নয়নে ব্যবসা বাণিজ্যের বিষয়টিও গুরুত্ব পাবে। এবং আজকেই এই মালয়েশিয়া সফর শেষ করে চীনের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনে বেশ কয়েকটি দুইটি বাণিজ্যিক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে এবং সেখানেও অর্থনৈতিক উন্নয়নে বেশ কিছু বৈঠক হওয়ার কথা রয়েছে এবং বাংলাদেশের বড় উন্নয়ন কর্মকাণ্ডে চীনের অংশগ্রহণের জন্য সেই বিষয়গুলির বৈঠকগুলি খুব গুরুত্বপূর্ণ, যেখানে তিস্তা ব্যারেজ এবং পদ্মা সেতু, দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই ছিল থেকে সবশেষ খবর আমার কাছে। সিনথিয়া, ধন্যবাদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লেট নাইট অনুমোদন না থাকা সত্ত্বেও গুলশান বনানী সহ রাজধানীর অভিজাত এলাকার 12 ক্লাবগুলোতে গভীর রাত পর্যন্ত চলে মদ বিক্রি ও অশ্লীলতা। বিশ্বব্যাপী জ্বালানি সংকটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, তবে গভীর রাত পর্যন্ত 12 রেস্তোরাঁ খোলা রাখায় এই নির্দেশনা মানা হচ্ছে না। সরকারি নিয়ম উপেক্ষা করে উঠতি বয়সী তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে মদ। এতে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি বেড়েছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। হাসান মাহমুদের ধারাবাহিক রিপোর্টে আজ থাকছে প্রথম পর্ব। দিনের ব্যস্ততার পর রাত নামতেই জমে ওঠে বিনোদনের অন্ধকার জগৎ। গুলশান বনানী সহ ঢাকার বিভিন্ন বার ও ক্লাব ঘিরে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান পারমিট যাচাই ছাড়াই মদ বিক্রি, ব্র্যান্ড রেজিস্ট্রেশনবিহীন লাইসেন্সের শর্ত লঙ্ঘন ও গ্রাহক আকর্ষণে বিতর্কিত কৌশল ব্যবহারের। নির্ধারিত সময়ের পরও খোলা রাখা হয় বেশিরভাগ বার। মাতাল অবস্থায় রাস্তায় নেমে হইচই করে মদ্যপরা, ফলে জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। মাদক বিরোধী অভিযানের সময় লাইসেন্স সংক্রান্ত অসঙ্গতি চোখে পড়ে সবসময়ই। নিয়মের তোয়াক্কা করছে না রাজধানীর অধিকাংশ বার ও ক্লাবগুলো। এই তালিকায় রয়েছে সরকারি বার ও রেস্তোরাঁ, তবে অনিয়মের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কোনো বার কর্তৃপক্ষ। আমি বিভিন্ন ওয়ারহাউস থেকে ফরেনারদের নাম বিক্রি করে ফরেনারদের ফাস্টফুড দেখে আমি মাল নিয়ে আসি। আমি মাল দিই লকিতে, আমি মাল দিই কিংফিশারে, আমি মাল দিই ফ্লানবিতে। এসব অনিয়মের বিরুদ্ধে সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা এবং লাইসেন্স বাতিল করার বিধান রয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। বারগুলোর বিরুদ্ধে যারা অনিয়ম করে, অনিয়মগুলো রোধ করার জন্য নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। অনেক বারের বিরুদ্ধে শর্তভঙ্গের জন্য অভিযোগ এনে আমাদের আইন মোতাবেক আমরা সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা করতে পারি। অনেক বারকে আমরা জরিমানা করেছি, 2টা বারকে বন্ধ করা হয়েছে। জানান মদের বারে সব ধরনের অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণে কাজ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আগের চেয়ে আমাদের অভিযান অনেক বেশি বেড়েছে, আমাদের তদারকি বেড়েছে। হাসান মাহমুদ, RTV, ঢাকা। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমানের গর্জন, সমুদ্রপথে অস্থিরতার কালো ছায়া আর বিশ্ববাজারে তেলের প্রতি ফোঁটা যখন হয়ে উঠেছিল ভূরাজনীতির অস্ত্র, ঠিক তখনই 2 চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও ইরান বেছে নিয়েছে আলোচনার টেবিল। কিন্তু এই চুক্তি কি শান্তির সাদা পতাকা নাকি পরবর্তী সংঘাতের আগে কৌশলগত বিরতি? যে প্রশ্ন এখন ওয়াশিংটন থেকে তেহরান, ব্রাসেলস থেকে বেইজিং সবখানেই ঘুরপাক খাচ্ছে। কি আছে 14 দফার চুক্তিতে? শাকিলা করিমের প্রতিবেদন। বোমার শব্দ থেমেছে, পিছু হটেছে যুদ্ধজাহাজ, কূটনীতির টেবিলেও মুখোমুখি 2 শত্রু।
ইতিহাস বলছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অভিধানে বিশ্বাস শব্দটি বরাবরই দুর্লভ। তাই নতুন এই সমঝোতাকে কেউ বলছেন শান্তির দরজা, আবার কেউ দেখছেন ভূ রাজনৈতিক দাবা খেলার প্রথম চাল হিসেবে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই চুক্তির মধ্য দিয়ে তারা যে 14টি বিষয় এখানে অন্তর্ভুক্ত করেছে, এই 14টি বিষয়ের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে এক ধরনের স্থিতিশীলতা এসছে এবং সারা বিশ্বে যে জ্বালানি সরবরাহের যে ব্যাপারটি আছে সেটিও এখানে উন্মুক্ত হয়েছে। তা আমি মনে করি এটি একটি উইন উইন চুক্তি হয়েছে এবং বিশ্বের উপকার চাপের হয়েছে। মুখে মাথা নত করার দাবি ওয়াশিংটন তেহরান উভয় পক্ষেরই, কিন্তু আন্তর্জাতিক কূটনীতির পুরনো নিয়ম বলছে ভিন্ন কথা। যখন সবাই জয়ের দাবি করে তখন আসল সত্য কোথাও লুকিয়ে থাকে। জেসিপিও যদি টিকে থাকে তাহলে যুদ্ধ হবে না, আর যদি এটা না টিকে না থাকে তাহলে যুদ্ধ হবে। কথাটা কিন্তু সত্যি। 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প এই জেসিপিও এটাকে বাতিল করে দিয়ে ওখান থেকে সরে এসেছেন এবং দেখেন আপনি 2026 সালে এসে একটা যুদ্ধ করে সেখানে এখন নতুন করে শান্তি খুঁজতে হচ্ছে। চুক্তির কাগজে যুদ্ধ থেমেছে, কিন্তু যে প্রশ্নগুলো যুদ্ধের জন্ম দিয়েছিল সেগুলো এখনো জীবিত। ইরানের পারমাণবিক কর্মসূচি কি হবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভবিষ্যৎ কি, মধ্যপ্রাচ্যে প্রক্সি শক্তিগুলোর ভূমিকা কি, এই প্রশ্নগুলোর কোনোটিরই চূড়ান্ত উত্তর এই চুক্তি দেয়নি। অর্থাৎ আগুন নেভানো হয়েছে, কিন্তু আগুনের জ্বালানি সরানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন চুক্তি ভেঙে গেলে বাড়বে বহুমুখী ঝুঁকি। ইরানের জন্যে এখন অর্থনৈতিক পুনরুদ্ধারটাই বড় প্রয়োজন এবং এই শান্তি বা সমঝোতা স্মারকটার মধ্য দিয়ে যুদ্ধটা বন্ধ হয়ে তার ইরানের স্বাভাবিক জায়গায় আসবার একটা সুযোগ তৈরি হয়েছে। সেটাই আমি মনে করি অর্থনীতিটা হচ্ছে ইরানের জন্য সবচেয়ে দুর্বল জায়গা। ইরানের উপর আবার আক্রমণ হতে পারে, ইরানের উপর আক্রমণ হতে পারে, তখন ইসরায়েল লাভবান হবে। ইরানের উপর আবার আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বলেছেন যে যদি এই চুক্তির শর্ত না মানা হয় তাহলে কিন্তু আবার যুদ্ধ শুরু হতে পারে। কাজে এই আশঙ্কাটা কিন্তু আছে। তাদের মতে এটি পিস ডিল নয়, বরং পজ ডিল হয়েছে। কারণ যুদ্ধ থেমেছে, কিন্তু যুদ্ধের কারণগুলো এখনো টেবিলেই রয়ে গেছে। আগামী 60 দিনের আলোচনা ঠিক করবে মধ্যপ্রাচ্য শান্তির দিকে যাচ্ছে নাকি আবার নতুন সংকটের মুখে। শাকিলা করিম, RTV, ঢাকা। উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিপাতে কুড়িগ্রামের দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদ নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 72 ঘন্টায় এসব নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে চরাঞ্চল ও নিম্নাঞ্চলে সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে। অপরদিকে সুনামগঞ্জে ভারী বৃষ্টি না হয় ও উজান থেকে পাহাড়ি ঢলের পানি কম আসায় সুরমা, রক্তি, জাদুকাটা, বোলাই সহ অন্যান্য নদ নদীর পানি স্থিতিশীল রয়েছে। গতকাল রবিবার দিনে সুরমা নদীর পানি 79 সেন্টিমিটার বৃদ্ধি পেলেও রাতে 23 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। মানিকগঞ্জের সিংগাইরে একটি ঝোপ থেকে মারিয়া নামে 14 বছর বয়সী এক স্কুল ছাত্রীর খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জার্মিতা ইউনিয়নের চন্দননগর এলাকার কবরস্থান সংলগ্ন ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনরা জানায় গত 15 জুন বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী আলিফের সঙ্গে মারিয়ার আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়লে উভয় শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর মারিয়া বাড়িতে নিজের মুঠোফোন রেখে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 10ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ সংকট দেখা দিয়েছে। ওষুধ সরবরাহ কম থাকায় দূর দূরান্ত থেকে গরিব ও অসহায় মানুষ চিকিৎসা নিতে আসলেও ফিরছেন হতাশ হয়ে। বিনামূল্যের ওষুধের বদলে তাদের ধরিয়ে দেওয়া হচ্ছে প্রেসক্রিপশন। এতে বিপাকে পড়েছেন রোগীরা। যশোর থেকে BM ফারুকের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 250 শয্যার যশোর জেনারেল হাসপাতাল কেবল যশোর নয়, ঝিনাইদহ, নড়াইল, মাগুরার লাখো মানুষের ভরসাস্থলীটি। প্রতিদিন বহির্বিভাগে প্রায় 3000 রোগী সেবা নেন, আর হাসপাতালের ওয়ার্ডে সক্ষমতার প্রায় 3 গুণ বেশি রোগী ভর্তি থাকে। তবে সব মিলিয়ে চাহিদার তুলনায় বিনামূল্যের ঔষধ সরবরাহ কম থাকায় বিপাকে পড়েছে রোগীরা। প্যারাসিটামল সালাম তা পেলাম না, ক্যালসিয়াম সালাম তা পেলাম না, তাহলে এখন আমাদের বাড়িতে কিনে খেতে হবে। আমরা তো গরিব মানুষ, এখানে আসি কি জন্য? আসলে বিনামূল্যে যে ওষুধগুলো সরবরাহ করার কথা সেগুলো না থাকাতে সাধারণ জনগণ আমরা
খুবই ভোগান্তির শিকার হচ্ছে। বিনামূল্যের ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছে অসহায় রোগীরা। এখন আমি তো বাসায় কাজ করি, টাকা ওষুধ তো কেনার ক্ষমতা নেই। এখন এই ডায়াবেটিস 38 বেড়ে গেছে। চিকিৎসা নিতে আসছি, তো চিকিৎসা নেওয়ার কারণে তো কোনো ওষুধই পাচ্ছি না এখান থেকে। হাসপাতালের চাহিদার মাত্র 11% ঔষধ সরবরাহ করা হয়, তাই রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। তবে নতুন অর্থবছরে বরাদ্দ পেলে সংকট কেটে যাওয়ার আশা এই কর্মকর্তার। এই বছরের শেষ সময়টা এসে, শেষ 1 মাস 2 মাসে এসে আমাদের এই বরাদ্দের পরিমাণটা কমে যায়, শেষ হয়ে যায়, যে কারণে এই সময়টা একটা সংকট তৈরি হয়। সামনের থেকে হয়তো অতিরিক্ত বরাদ্দ আমরা পেতে পারি, সে পেলে আমরা আরো বেশি পরিমাণে ওষুধ আমাদের যেটুকু দরকার, যেটুকু বরাদ্দ আছে তার চেয়ে বেশি কিনি। স্বাস্থ্য খাতের ঘাটতি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি দরিদ্র ও অসহায় রোগীদের। নাদিরা সুলতানা, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। চলতি বছরের মধ্যে 1 কোটি পরিবারকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী জুলাই থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী অর্থ বছরে প্রথম ধাপে 41 লাখ নারী প্রধান পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। এসব পরিবারের প্রধান নারীরা প্রতি মাসে 2500 টাকা করে নগদ সহায়তা পাবেন, যা বছরে 30,000 টাকা পর্যন্ত হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে নিম্ন আয়ের মানুষকে সহায়তা দিতে এই কর্মসূচি জোরদার করা হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠক নানা নাটকীয়তা আর তীব্র উত্তেজনার পর ইতিবাচকভাবে শেষ হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকি এবং ইরানের তীব্র প্রতিবাদের মুখে আলোচনা স্থবির হলেও মধ্যস্থতাকারী দেশগুলোর রাতভর প্রচেষ্টায় বড় অগ্রগতি হয়েছে। দুই পক্ষই আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপ তৈরি করতে সম্মত হয়েছে। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে দ্বিপাক্ষিক এই আলোচনা শুরু হয়। বৈঠক চলাকালেই আমেরিকার ফক্স নিউজে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রচার হয়, যেখানে তিনি হরমুজ প্রণালী দখল ও বোমা হামলার হুমকি দেন। চলমান বৈঠকের মধ্যে ট্রাম্পের এমন হুমকিতে ক্ষুব্ধ হয়ে ইরানের প্রতিনিধি দল একে ওয়াশিংটনের চরম হতাশার বহিঃপ্রকাশ বলে নিন্দা জানায়। তবে কাতার ও পাকিস্তানের কূটনৈতিক তৎপরতায় শেষ পর্যন্ত দুই পক্ষই একটি উচ্চ পর্যায়ে তদারকি কমিটি গঠনে রাজি হয়েছে। বৈঠকে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত এবং তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বড় অগ্রগতি হয়েছে। বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা কমাতে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ বাণিজ্য জাহাজ চলাচলের বিষয়েও সমঝোতা হয়েছে। আলোচনার টেবিলে লেবানন সংঘাত বন্ধের বিষয়টি ছিল অন্যতম বড় শর্ত। ইরান ও মার্কিন প্রতিনিধি দল লেবাননে সামরিক অভিযান বন্ধ এবং অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে একটি বিশেষ ডিকনফ্লিকশন সেল গঠনে একমত হয়েছেন। এদিকে ট্রাম্পের হুমকির প্রভাবে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 1.35% বেড়ে ব্যারেল প্রতি $81 ছাড়িয়েছে। ফলে এই চুক্তি মার্কিন বাজার ও বৈশ্বিক জ্বালানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপাতত রাজনৈতিক উত্তেজনা কমলেও চুক্তি বাস্তবায়নে পরমাণু কর্মসূচি ও লেবানন যুদ্ধ বন্ধের মতো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। তবে মূল সংকট সমাধানে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও সুইজারল্যান্ডে টেকনিক্যাল বৈঠক চলবে। আজহার স্বপ্নিল, RTV। পদত্যাগের ঘোষণা দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর চাপ বাড়ছে। স্টারমারের ঘনিষ্ঠ এক মন্ত্রী জানান, সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে মেকারফিল্ড উপনির্বাচনে এনডি বার্নহামের জয় তাকে লেবার পার্টির নেতৃত্বের সম্ভাব্য দাবিদার হিসেবে সামনে এনেছে। উপনির্বাচনে ফলাফলের পর দলটির কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী স্টারমারকে সরে দাঁড়ানোর সময়সূচি ঘোষণার আহ্বান জানান। ধারণা করা হচ্ছে এতে দলের নেতৃত্বে পরিবর্তনের পথ তৈরি হতে পারে। এদিকে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেন স্টারমার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন। একই সঙ্গে অভিবাসন ও জ্বালানি নীতিতে স্টারমারের ব্যর্থতার অভিযোগ তুলে উত্তর সাগরের তেল উত্তোলন বাড়ানোর আহ্বানও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তবে এ পর্যন্ত স্টারমার পদত্যাগের কোনো ইঙ্গিত দেননি। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।